উত্তরণ। বেতার ম্যাগাজিন। ওদের চোখগুলো সূর্যের মতো জ্বলছে, ওদের কণ্ঠস্বর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো বিরামহীন, ওদের মুষ্টিবদ্ধ হাত আর প্রতিটি পদক্ষেপে কি অসম্ভব দৃঢ়তা। ওরা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা অবাক হয়ে দেখি, ওরাই আমাদের সন্তান, ওরাই বাংলাদেশ। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলনের পতাকা উড়িয়ে আজকের তরুণেরা যে ইতিহাস রচনা করেছেন, বাংলাদেশকে নতুন পথের সন্ধান দিয়ে চলেছেন, তা সত্যি এক বিরল দৃষ্টান্ত। ইতিহাসের মাঝে এ এক অনন্য ইতিহাস। জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এতটুকু পিছপা হননি আমাদের গর্বের তরুণ সমাজ। নতুন প্রজন্মের এ ঋণ শোধ হবার নয়, আমাদেরকেই যেন তারা জাগিয়ে তুলেছে সাম্য আর ঐক্যের নিবিড় বন্ধনে। এ যেন এক নতুন বাংলাদেশ, স্বদেশ বিনির্মাণে আমরা যাদের হারিয়েছি চিরতরে, যারা আছেন অসুস্থ শয্যাশায়ী হয়ে, যারা অংশগ্রহণ করেছেন এই গণ আন্দোলনে, তাদের সকলের প্রতি এ জাতির শ্রদ্ধা আর কৃতজ্ঞতার শেষ নেই। হৃদয়ে বাজে একই সুর, তোমরা আমাদের নবচেতনার জ্বলন্ত ধূপ গন্ধ বিধুর। শোধ হবে না এ ঋণ কোনোদিন, থাকবে তোমরা বাংলাদেশের হৃদয়ে গভীরে, শ্রদ্ধায় চিরদিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের আয়োজন। আয়োজনের শুরুতেই জানিয়ে দেই কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে। বিস্ময়কর খবরের আয়োজন, বিশ্ব বিচিত্রা পর্ব, চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাবলী নিয়ে চলতি বিশ্ব পর্ব, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পের ইতিহাস নিয়ে পর্ব, শিল্পকথা। রয়েছে বই পরিচিতি পর্ব, যেখানে থাকবে দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন এবং শোনাবো গান। প্রিয় শ্রোতা, চলুন শুনি তাহলে এক এক করে সব পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতে রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণের বিশ্ব বিচিত্রা পর্ব। অবাক করার মতো অনেক খবরই প্রতিদিন আমাদের সামনে আসে। এই খবরগুলো আমাদের কল্পনার বাইরে থাকে এবং প্রায়শই আমাদের বিস্মিত করে তোলে। আসুন কিছু অবাক করা খবরের দিকে নজর দিই। বিশ্ব বিচিত্রার প্রথম বিস্ময়, ডাইনোসরের ডিমের জীবাশ্ম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ভারতে একদল গবেষক একটি প্রাচীন ডাইনোসরের ডিমের জীবাশ্ম আবিষ্কার করেছেন। এই ডিমটি প্রায় 7 কোটি বছরের পুরনো এবং এতে ডাইনোসরের ভ্রূণের চিহ্ন পাওয়া গেছে। এই আবিষ্কার ডাইনোসরদের জীবনযাপন এবং তাদের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য সরবরাহ করছে। এবারে জানাবো সুপার কন্ডাক্টর প্রযুক্তির উন্নতি সম্পর্কে। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নতুন সুপার কন্ডাক্টর আবিষ্কার করেছেন যা স্বাভাবিক তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে এবং জ্বালানি খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব বিচিত্রা আজ এ পর্যন্তই।
সুপ্রিয় শ্রোতা, শুনছিলাম বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ব বিচিত্রা। এবারে এ সময়ের উল্লেখযোগ্য খবরের দিকে যাব। হ্যাঁ, এবারে চলতি বিশ্ব পর্বে শোনাব চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক নানা ঘটনা। তথ্য সংগ্রহ ও পর্যালোচনায় স্কলাস্টিকা স্কুলের শিক্ষক ইভা আফরোজ পড়ে শোনাচ্ছেন বর্ষা আহমেদ। চলতি বিশ্বের শুরুতেই থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর। আনুষ্ঠানিকভাবে বাইডেনের বদলে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিয়েছেন কমলা হ্যারিস। তার এই সাক্ষাৎকারে উঠে এসেছে ইসরায়েল নিয়ে দৃষ্টিভঙ্গি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বংশোদ্ভূত কমলা রাষ্ট্রপ্রধান হলে যেসব নীতি নিয়ে কাজ করবেন সেগুলোর উপর আলোকপাত করেন। গাজায় গণহত্যামূলক ও নির্বিচার হামলা চালিয়ে অসংখ্য বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যার ফলে ডেমোক্রেটিক পার্টির এক মহল থেকে ইসরায়েলকে মার্কিন অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি থাকলেও সাক্ষাৎকারে কমলা এ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। কমলা জানান, ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে মেক্সিকো অভিবাসন নিয়ে আরও কঠোর অবস্থানের পক্ষেও মত দেন কমলা। এবার জাপান প্রসঙ্গ। জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বাস করে। এদের অনেকেই একাকী বেঁচে থাকেন এবং একা থাকা অবস্থাতেই মারা যান। 2024 সালের প্রথমার্ধে জাপানের প্রায় 40,000 মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। দেশটির এক পুলিশ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। দেশটির পুলিশ বলেছে, চলতি বছরের প্রথম 6 মাসে বাড়িতে একা থাকা 37,227 জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতরে পাওয়া গেছে। এর মধ্যে 70% বয়সী 65 বা তারও বেশি। বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় গত এপ্রিলে জাপানের সরকার দেশে কয়েক দশক ধরে চলে আসা একাকিত্ব ও বিচ্ছিন্নতার সমস্যা মোকাবেলায় একটি বিল উত্থাপন করেছিল। জাপান বহুদিন ধরেই বয়স্ক এবং ক্রমেই কমতে থাকা জনসংখ্যার সমস্যা মোকাবেলার চেষ্টা করছে, কিন্তু কাজটি করা মোটেও সহজ হচ্ছে না। গত বছর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছিলেন, জন্মহার কমতে থাকায় তার দেশ কার্যকর একটি সমাজ ব্যবস্থা হিসেবে সচল থাকতে না পারার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মূলত জাপানে জন্মহার কমে যাওয়ায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে। দেশটির অনেক মানুষই বিয়ে করেন না, ফলে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকে না। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ চলতি বিশ্ব পর্বেই শুনছিলাম চলতি বিশ্বে ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনা। প্রিয় শ্রোতা, শিল্প সবসময় সমাজের সমস্যাগুলোর উপর আলোকপাত করেছে এবং মানুষকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে উৎসাহিত করেছে। চ্যালেঞ্জিং দৃষ্টিভঙ্গি শিল্পকে আরও সমৃদ্ধ করেছে এবং সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সাহায্য করেছে। বন্ধুরা, এবারে শিল্প কথা পর্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস জানব। গ্রন্থনায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দিন তাহের পাঠ করে শোনাচ্ছেন সায়রা হাবিব। মরমী কণ্ঠশিল্পী ও সুরকার সতীনাথ মুখোপাধ্যায়ের আবির্ভাব আধুনিক বাংলা গানের জন্মলগ্নের কয়েক বছর পরে। 1940-এর দশকের গোড়ার দিকে প্রথমবার তার গানের রেকর্ড বেরোয়। সতীনাথের জন্ম 1923 সালের 7 জুন হুগলির চুচুড়া শহরে, ডাকনাম বাদল। এ শহর বহু পুরনো আমল থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে সমৃদ্ধ।
ওখানে বড়দের সঙ্গে হাজির হতেন বিভিন্ন বাড়ির গানের আসরে, ফলে তখন থেকেই গজল ঠুংরি খেয়ালে মজে গিয়েছিলেন। এরপর দাদুর উৎসাহে ক্লাস 3 থেকেই সতীনাথের গানের শুরু। সতীনাথের বাবা প্রাচীন বাংলা গান, শ্যামা সঙ্গীত খুব ভালো গাইতেন। দাদু বেহালাই বাজিয়ে যেতেন রাগ রাগিনী। মায়ের গানের গলাও ছিল সুমধুর। সব মিলিয়ে প্রথম থেকেই সতীনাথের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রবেশ ঘটেছিল। প্রবোধ ঘোষালের কাছে প্রথম 3 বছর শাস্ত্রীয় সঙ্গীত শেখেন। তিনি প্রয়াত হলে 1939 সাল থেকে 1948 সাল অবধি সতীনাথ খেয়াল, ধ্রুপদ, টপ্পা, ঠুংরি, ধামারের তালিম নেন সঙ্গীতজ্ঞ ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যর কাছে, যিনি সতীনাথের সঙ্গীতের ভিত গড়ে দেন। এরপর দীক্ষা নেন পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কাছে। চিন্ময়বাবুর মৃত্যুর আগ পর্যন্ত সতীনাথ তাঁর কাছে তালিম নেন। শিক্ষা সবটাই শাস্ত্রীয় সঙ্গীতে হলেও নিজস্বতায় তিনি হয়ে ওঠেন বাংলা আধুনিক গানের উজ্জ্বল শিল্পী। খুব কম বয়সী বেতারে অডিশন দিয়ে পরপর 10 বার পাশ করতে পারেননি। পরের অডিশন হয় 1948 সালে, সেবার পাশ করেন। অতঃপর সতীনাথ নিয়মিত হলেন বেতারে, কিন্তু অনেক আগেই রেকর্ড করেছিলেন। হুগলি কলেজের ছাত্র থাকাকালে 1940-এর দশকের গোড়ার দিকে চিঠি লিখে রেকর্ড করার আবেদন জানান গ্রামোফোন কোম্পানিতে। তার প্রথম রেকর্ড 2টি গান ছিল, ভুল করে যদি ভালোবেসে থাকি এবং এইটুকু শুধু জানি। গোপীন মল্লিকের সুরে গান দুটির রচয়িতা যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও সুবোধ পুরকায়স্থ। রেকর্ডে গায়কের নাম লেখা ছিল সতীনাথ মুখোপাধ্যায়, মাস্টার বাদল। 1950-এ যুগদেবতা ও পথহারার কাহিনী ছবিতে রামচন্দ্র পালের সুরে প্লেব্যাক, 1950 ও 1951 সালে যথাক্রমে মর্যাদায় রামচন্দ্র পালের সঙ্গে যুগ্মভাবে এবং অনুরাগ ছবিতে এককভাবে সঙ্গীত পরিচালনা ইত্যাদি সত্ত্বেও সতীনাথ প্রতিষ্ঠা পাচ্ছিলেন না। 1952 সালে গ্রামোফোন কোম্পানির একটি রেকর্ডে শ্যামল গুপ্তের কথায় নিজের সুরে ও বিশিষ্ট সঙ্গীত পরিচালক দুর্গা সেনের পরিচালনায় সতীনাথ গাইলেন, আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, এবং এ জীবনে যেন আর। শ্রোতাদের মনে গেঁথে গেল বিশেষ করে প্রথম গানটি। এই গানে তার বিষণ্ণ গায়িকী আজও জীবন্ত। এরপর কেবলই এগিয়ে গেছেন শিল্পী। এই রেকর্ড বেরোনোর পরেই বলা যায় আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী তালিকায় স্থায়ী হন সতীনাথ। তার সুরে বাঁধা বালুকা বেলায় কুড়াই ঝিনুক, না যেও না, আজও তো এলো না সে, আজ মনে হয় এই নিরালায়, ভেবেছ তোমাদেরই একার আছে জলসা ঘর, যদি সহেলি আমার কানে কানে কিছু বলে, জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো, নচিকেতা ঘোষের সুরে ওই দূর আলিয়ার একটু আলো, সূর্যমুখী আর সূর্য দেখবে না, সুধীন দাশগুপ্তের সুরে সোনার হাতে সোনার কাঁকন, এলো যে বরষা সহসা, আকাশ এত মেঘলা, শ্যামল মিত্রের সুরে রাতের আকাশ তারাই রয়েছে ঘিরে, সহধর্মিণী ও গায়িকা উৎপলা সেনের সুরে এলে তুমি সেই তো এলে, শুধু তোমার জন্যে এই অরণ্যে ইত্যাদি শ্রোতানন্দিত হয়ে আছে। সতীনাথের গান শুধু বিষাদী নয়, নানা ধরনের চলন বৈশিষ্ট্যেও সমৃদ্ধ। তার গাওয়া আকাশ এত মেঘলা, জীবনে যদি দ্বীপ, মরমিয়া তুমি, পাষাণের বুকে ও আকাশ প্রদীপ, জানি একদিন তুমি সুন্দর তাই, কত না হাজার ফুল, হায় বরষা, এখনো আকাশে, বন্ধু হয় অনেকে ইত্যাদি খুবই শ্রোতাপ্রিয়। সুরকার হিসেবেও সতীনাথ মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সুরে অন্যান্য শিল্পীর গাওয়া বহু গানও চিরকালীন। 1957 সালে লতা মঙ্গেশকর প্রথমবার যে 2টি নন ফিল্মি বেসিক আধুনিক বাংলা গান গাইলেন রেকর্ডে, তার সুরকার ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। আকাশ প্রদীপ জলে ও কত নিশি গেছে নিদহারা। পবিত্র মিত্রের লেখা গান 2টি সতীনাথের অনবদ্য কম্পোজিশন। এছাড়া হেমন্ত মুখোপাধ্যায়ের
তোমার আমার কারো মুখে কথা নেই, শ্যামল মিত্রের তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, উৎপলা সেনের ঝিকমিকি জোনাকির দ্বীপ জলে, কিংসুক ফুল হিংসুক ভারী, ধনঞ্জয় ভট্টাচার্যের আমি চেয়েছি তোমায়, সুপ্রীতি ঘোষের গাওয়া যেথায় গেলে হারায় সবাই, শৈলন মুখোপাধ্যায়ের এত যে শোনাই গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের তুমি ফিরাইয়ে দিয়েছোর মতো একের পর এক সোনার গান সৃষ্টি হয়েছে সতীনাথের সুরে। সতীনাথ মুখোপাধ্যায় সফল সঙ্গীত শিক্ষকও, তাঁর কাছে শিখেছেন দীপক মৈত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, রবীন বন্দ্যোপাধ্যায়, অরুণ দত্তের মতো গুণী শিল্পীরা। সতীনাথের সুরে রেকর্ডে গাওয়া দুটি গান অকাল প্রয়াত শিল্পী দীপক মৈত্রকে স্মরণীয় করে রেখেছে শ্রোতাদের কাছে। এ তো শুধু গান নয়, এবং কত কথা হলো বলা। তার হাতে তৈরি হয়েছিলেন শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। পরবর্তীকালে তার এই ছাত্রের লেখা কয়েকটি রাগ প্রধান গান নিজের সুরে রেকর্ড করেছিলেন সতীনাথ। ছায়াছবিতেও গেয়েছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন সতীনাথ। অন্যের সুরে বিভিন্ন ছবিতে তার বেশ কিছু প্লেব্যাকের মধ্যে অগ্নি পরীক্ষা, অতিথি ছবিগুলো বেশ জনপ্রিয়। এছাড়াও অন্যের সুরে গিয়েছেন রাতভোর, রানী রাসমণি, অসমাপ্ত, সাগরিকা, মায়াবী নীলেন ইত্যাদি ছবিতে। নিজের সঙ্গীত পরিচালনায় কয়েকটি ছবির মধ্যে বন পলাশীর পদাবলী এবং ভাগ্যচক্র উল্লেখের দাবি রাখে। নিজের অন্যের সুরে গাওয়া কিছু নন ফিল্মি ও ফিল্মি হিন্দি গানেরও রেকর্ড আছে তার। শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় 1925 সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণ করেন। জন্মশতবর্ষপূর্তির এই ক্ষণে তাঁর সুরে বাঁধা জানি একদিন আমার জীবনী লেখা হবে, সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায়, গানটি যেন মর্মরিত হচ্ছে। এই মহান শিল্পী 1992 সালের 13 ডিসেম্বর ধরাধাম ত্যাগ করেন। সুপ্রিয় শ্রোতা, শুনছিলাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস শিল্পকথা পর্বে। বন্ধুরা, যারা এইমাত্র বেতার টিউন করলেন, আপনাদের জানিয়ে দেই আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার, ঢাকা ক 693 কিলোহার্জ এবং FM 106 মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতার অ্যাপে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই আয়োজন শুনতে পাচ্ছেন। উত্তরণ প্রিয় বন্ধুরা, বই পড়া মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই আমাদের চিন্তাভাবনা, কল্পনা শক্তি এবং সৃজনশীলতাকে জাগ্রত করে। এটি আমাদের মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং জীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় মানসিক শক্তি প্রদান করে। এবারে তাই বই নিয়ে কথা শুনব বই পরিচিতি পর্বে। দেশে বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন আজ শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কবি নিয়ে বিস্তারিত। গ্রন্থনা ও উপস্থাপনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। শ্রোতা বন্ধুরা, উত্তরণের বই পরিচিতি পর্বে আজ কথা বলবো বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ কালজয়ী উপন্যাস নিয়ে। এই কালজয়ী উপন্যাসের নাম কবি, আর এই উপন্যাসের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের এক অত্যুজ্জ্বল লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে 1898 সালে, মৃত্যু কলকাতায় 1971 সালে। কলেজে অধ্যয়নকালে তিনি তৎকালীন অসহযোগ আন্দোলনে যুক্ত হন। এর ফলে তাকে কারা নির্যাতন ভোগ করতে হয়। পরবর্তীকালেও তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এরপর তিনি আরেকবার কারাবরণ করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি অবশ্য পরবর্তীকালে সুসময়ের পরিচয় পান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ও রাজ্যসভার সদস্য ছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক। তার উপন্যাসে এদেশে বহুদিন ধরে প্রচলিত সামন্ততন্ত্রের সঙ্গে নব্য আর্থসামাজিক ব্যবস্থা, ধনতন্ত্রের দ্বন্দ্ব ও সংঘাতের চিত্র উপস্থাপিত।
এছাড়া তার উপন্যাসে বিধৃত হয়েছে জমিদার শ্রেণীর ক্রমাবনতি এবং শিল্পপতি ও ব্যবসায়ীদের আবির্ভাব, কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গে যন্ত্রনির্ভর অর্থনীতির বিরোধ, গ্রামীণ পরিবেশে বহু বছরের লালিত কুসংস্কার ও অচলাবস্থার বিরুদ্ধে ব্যক্তির বিদ্রোহ ইত্যাদি। তারাশঙ্করের লেখা উল্লেখযোগ্য উপন্যাস হল চৈতালি ঘূর্ণি, ধাত্রী দেবতা, কালিন্দী, জলসাঘর, কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, হাসুলি বাকের উপকথা, আরোগ্য নিকেতন, পঞ্চপুণ্ডলী ও রাধা। শ্রোতাবন্ধুরা, শুধু ঔপন্যাসিক হিসেবে নয়, একজন সার্থক গল্পলেখক হিসেবেও তারাশঙ্করের খ্যাতি, স্বীকৃতি ও জনপ্রিয়তা রয়েছে। তার গল্পের বিভিন্ন চরিত্র সমাজের সাধারণ ও অর্থনৈতিকভাবে নিম্ন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে। বেদে, পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার, ডাক হরকরা প্রমুখ তার বিভিন্ন গল্পে অসাধারণ শিল্প সুষমায় উপস্থাপিত হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কবি। অনেকের মতে কবি তারাশঙ্করের সবচাইতে পাঠকপ্রিয় উপন্যাস। এই উপন্যাসের প্রধান চরিত্র নিতাই চরণ। সে একজন নিম্নবর্গের মানুষ। তার সাথে গভীর সম্পর্ক তৈরি হয় বসন্ত নামের এক ঝুমুর দলের সদস্যের। বসন্তের জীবনযাপনে নৈতিকতার উপস্থিতি কম। এতৎসত্ত্বেও বসন্তের প্রতি নিতাইয়ের অনুরাগ কমে না। বসন্তের প্রতি নিতাইয়ের প্রেম সুগভীর ও ক্রমবর্ধমান। তাদের মধ্যকার এই সম্পর্কের গল্প অসাধারণ ভাষায় উপস্থাপিত হয়েছে এই উপন্যাসে। নিতাই একজন নিম্নবর্গের দরিদ্র মানুষ বলে তার কবি হওয়ার বাসনায় সবাই বিস্মিত হয়। এই উপন্যাসের শুরু এভাবে: শুধু দস্তুর মতো একটা বিস্ময়কর ঘটনাই নয়, রীতিমতো এক সংগঠন। চোর ডাকাত বংশের ছেলে হঠাৎ কবি হইয়া গেল। শ্রোতাবন্ধুরা, সমাজের নিম্নবর্গের মানুষের প্রতি লেখক তারাশঙ্করের শ্রদ্ধা ও ভালোবাসা পাঠককে বিমোহিত করবে। সেই সঙ্গে কবি নামের উপন্যাসের উপস্থাপিত বিভিন্ন চরিত্র এবং তাদের কর্মকাণ্ড পাঠকের হৃদয়ে গভীরভাবে আলোড়িত করবে। বাংলা সাহিত্যের এক অসাধারণ সম্ভার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কবি। শুনছিলাম দেশ বিদেশে প্রকাশিত বইয়ের পর্যালোচনামূলক প্রতিবেদন বই পরিচিতি পর্বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কবি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শেষ করব আমরা। সবশেষে চলুন শুনি রবীন্দ্রসঙ্গীত। গেয়েছেন অরূপ রতন চৌধুরী। শিল্পী গেয়েছেন মনে রবে কিনা রবে আমারে। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান
গাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে বিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি খেলাটাই তাই অকারণে। গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। গানের কথা ও সুর মাধুর্য শীতল করল মন, মনে করিয়ে দিল অনেকের অনেক কষ্ট আনন্দের ক্ষণ, এরই নাম তো জীবন। একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এই পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। এবারের বিষয় স্বপ্নের বাংলাদেশ। এ বিষয়ে আপনারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। ডাকযোগে লেখা পাঠানোর ঠিকানা আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। ইমেল ঠিকানা uttoronbb@gmail.com। প্রিয় শ্রোতা, সবার জীবন নতুন করে নতুন উদ্যমে নব আলোর ঝর্ণাধারায় আলোকিত হোক। বৈষম্যহীন সাম্যের আর সম্প্রীতির হোক আগামীর বাংলাদেশ, দেশের সকল মানুষের জীবন। শেষ কথায় বলি, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবাইদ হোসেন পলাশ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রানী এবং আমি তামান্না মিনহাজ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল দায়িত্বে ছিলেন সৈয়দ রবিউল ইসলাম, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।